KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার বাই 1x ব্যাট ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস, ভারতবর্ষের টপ WBCS এবং IAS একাডেমি। আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে প্রথম যে প্রসঙ্গটা সেটা অবশ্যই ISL ফাইনাল। আর কয়েক ঘন্টার অপেক্ষা এবং তারপর কিন্তু যুযুধান দুই প্রতিপক্ষ, একদিকে মোহনবাগান সুপার জায়ান্ট এবং অপরদিকে মুম্বাই সিটি এফসি। এই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেই কিন্তু 3 বছর আগে হারতে হয়েছিল, তাই এবার কি বদলার পালা? আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। প্রথমে বলি যে এমন চাহিদা হয়েছে কালকের ফাইনালের, যে আমার কাছে যারা টিকিট চাইছেন তাদের আমি বলছিলাম যে 11 তারিখে মুম্বাই ইন্ডিয়ান্স বেটার হবে না, এই মুম্বাই সিটি এফসির চেয়ে তো মুম্বাই ইন্ডিয়ান্স বেটার হবে 11 তারিখে ইডেনের লাস্ট ম্যাচ। তা বলছি না না না, কালকের টিকিটটা দিতে হবে। কালকের টিকিটটা কারোর কাছে নেই, আমার চেনাশোনা কাউকে আমি দেখতে পাচ্ছি না। এই যে আপনারা দর্শকরা দেখতে পাচ্ছেন, যদি আমাদের দুটো টিকিট পাঠান তাহলে আমরা বাধিত থাকবো। মানে আমি দেখছি যে অ্যাকচুয়ালি আমরা এসছি, আমরা দুজনে একটা ক্রিকেট টুর্নামেন্টের এখন আজকে একটা শুরু হলো সূচনা, সেই উপলক্ষে। কিন্তু এখানে এসেও জাস্ট কয়েক কিলোমিটার দূরে সল্টলেক স্টেডিয়াম, এখনও যেন সেই ফাইনালের গন্ধটা পাচ্ছি যে মোহনবাগান ত্রিমুকুট জিততে পারবে কি না। এবং আমি বলবো যে এই দিমিত্রি পেট্রাটস আর অ্যান্টোনিও হাবাস, এরা মিলে বাঙালিকে যেন তার পুরনো ভালোবাসা, পুরনো খেলা, পুরনো পছন্দকে আবার সেই উচ্চমার্গে নিয়ে গেছেন। পছন্দ তো সবসময় ছিল, কিন্তু সেটাকে যে স্বপ্নতে পরিণত করা, যে কালকে যেন মনে হচ্ছে যে যুবভারতীর আশেপাশে শুধু একটাই রং দেখা যাবে, অন্তত খেলা শুরু আগে অবধি, সবুজ মেরুন। একদমই সবুজ মেরুন রঙে রাঙা হবে আগামীকাল যুবভারতী, এটা বলা বাহুল্য। এবং আজকে সাংবাদিক সম্মেলনে হাবাসকে বলা হয় যে ফেভারিটকে মোহনবাগান সুপার জায়ান্ট না মুম্বাই সিটি এফসি। তিনি একটা কথাই বলেছেন যে ফাইনালে কোনো ফেভারিট হয় না, তবে অবশ্যই দিমিত্রি পেট্রাতস এই ফুটবলারটির উপর কিন্তু চোখ থাকবে। মনে রাখতে হবে যে গত ফাইনালে কিন্তু নায়ক হয়ে উঠেছিলেন দিমিত্রি পেট্রাতস। পেট্রাতসকে নিয়ে আপনার প্রত্যাশা? পেট্রাতস তো দারুণই, কিন্তু আমার কোথাও মনে হয় যে পেট্রাতস দুর্দান্ত খেলছেন, মাঝমাঠটাকে ধরে রাখছে জনি কাউকো। এবং আমার এখনও মনে হয় যে হুগো বুমাসকে ছেড়ে দিয়ে এই যে জনি কাউকে মোহনবাগান নিল, মানে হাওয়াস নিলেন, এটাই বোধহয় টার্নিং পয়েন্ট। আজকে প্রেস কনফারেন্সে তুমি ছিলে, বোধহয় এটা নিয়ে একটা প্রশ্ন হাওয়াসকে করা হয়েছিল, উনি কি বললেন? একদম, এবং তিনি যেটা বললেন যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, হুগো বুমসের প্রতি কোনো রকম কোনো মানে বার্তা তিনি দেননি। তবে হুগো বুমসকে বাদ দিয়ে যে জনি কাউকে এসে, এটা টিমের অ্যাকচুয়ালি ভালো হয়েছে এবং সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে সবুজ গালিচায়, এবং অবশ্যই মোহনবাগান সেটার ভালো ফলাফল পাচ্ছে। এবং একই সঙ্গে মোহনবাগান অধিনায়ক সুভাশিস, তিনি বলছেন যে আমরা একটা পরিবার এবং টিম গেমের উপর কিন্তু তিনি বেশি জোর দিচ্ছেন। তাদের ডিফেন্স, মিডফিল্ড বা ফরওয়ার্ড পুরো একটা কিন্তু এক সূত্রে বাঁধা, এবং টিম গেমের জয়গান গাইছেন মোহনবাগান অধিনায়ক। আমি তিনটে ক্যারেক্টার মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে হাওয়াস নিজে, একটা হচ্ছে জনি কাউকো, একটা হচ্ছে দিমিত্রি পেট্রাতস। আমি বলবো যে এই ফাইনালটা যদি আর দুদিন আগে হতো, আরও গরমের মধ্যে, যখন কলকাতা সবচেয়ে বেশি গরমের মধ্যে দিয়ে যাচ্ছিল, আজকে তুলনামূলকভাবে গরমটা একটু কম, তাহলে কিন্তু মোহনবাগান একটু 2% খারাপ অবস্থায় থাকতো। কারণ জনি কাউকো তিনি একটা ঠান্ডার দেশের প্লেয়ার, তিনি এখানে এসে এই গরমে মানাতে নানান রকম অসুবিধা হচ্ছে আমরা দেখছি, যার জন্য হাওয়াস তার ওয়ার্কলোডটা একটু কমিয়েও দিয়েছেন। কিন্তু উনি ভীষণ ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার, মাঝমাঠে যিনি সম্পূর্ণ জিনিসটাকে সচল রাখেন, প্রায় হার্ট বলা যায়, আর্টারি, যেখান থেকে সমস্ত কিছু রক্তের সব কি বলবো পরিবহন যেগুলো হয়, উনি খুব ইম্পর্ট্যান্ট। লিস্টন কোলাসও আছেন, নিজে আছেন, হ্যাঁ। এবং মোহনবাগান টিমটা যে রিজার্ভ বেঞ্চ, আমার তো মনে হয় রিজার্ভ বেঞ্চটা ইস্টবেঙ্গল পেলে ইস্টবেঙ্গলের ফার্স্ট টিমে সবাই খেলবে। একটা ম্যাচে হাওয়াস ইন্ডিয়ান টিমে খেলা আনোয়ারকে বসিয়ে দিলেন, ভাবাই যায় না। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে হাওয়াসের ম্যান ম্যানেজমেন্ট। আজকে আমি টিমের সঙ্গে যুক্ত একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে অনেকেই কোচ দারুণভাবে তৈরি করে টিমকে এবং ঠিক টিম মাঠে নামান, হাওয়াসও নামান, সুভাষবাবুকেও নামাতেন। হাওয়াসের মধ্যে তফাৎ হচ্ছে হাওয়াস ম্যাচের রিডিংটা, খেলাটা যখন চলছে তখন তো অপোনেন্টও একটা নানান ছক নিয়ে আসে, ওই বদলে যাওয়া রিডিংটাকে উনি ম্যানেজ করতে পারেন খুব ভালো। চট করে প্রতিবর্ত প্লেয়ার নামিয়ে দেন এবং এক একটা ম্যাচে কমপ্লিটলি এক এক রকম
কি বলবো পরিকল্পনা করেন, যেটা পিকে ব্যানার্জি করতেন, যে একটা ম্যাচের টিম দেখে অনেক সময় বোঝা যাবে না যে পরের ম্যাচে তিনি কীভাবে খেলবেন। ড্রেসিং রুম ম্যানেজমেন্ট খুব ভালো। আগে হাওয়াস ভালো ইংলিশ বলতে পারতেন না, যারা জার্নালিস্টরা যেতেন তারা দেখতেন যে একজন ওই অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন ম্যানুয়েল বলে, তিনি অনেক সময় তর্জমা করতেন। এখন হাওয়াস ইংলিশটাও ভালো বলতে পারেন, আর প্লেয়াররা মোটামুটি ডিমিট্রি অস্ট্রেলিয়ান, ইংলিশ বলতেই পারেন, এই বাকিরাও ইংলিশ বোঝেন। তো এখন হাওয়াসের একটা সুবিধে, যিনি ইংলিশে সরাসরি কথা বলতে পারেন। আর তবে আমি তোমায় জিজ্ঞেস করি যে একটা কথা খুব শোনা যাচ্ছে যে কালকের ফাইনালটা শুধুই মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি হবে না, হবে মাদ্রিদ ভার্সেস বার্সেলোনাও, কারণ দুটো টিমের স্প্যানিশ কোচ। তো মাদ্রিদ একটু ধরে খেলে ডিফেন্স ভিত্তিক, আর বার্সেলোনা উছলে খেলে। আজকে প্রেস কনফারেন্সে আমি শুনলাম মুম্বাই সিটি এফসি কোচকে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে, উনি কী বললেন? উনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা কোনো বার্সেলোনা বা অন্য কোনো বড় দলের সঙ্গে নিজেদের তুলনা করছি না, আমাদের ব্র্যান্ড ভ্যালুটা আমরা নিজেরা বাড়াই, এবং আমাদের টিম যেমন মুম্বাই সিটি তেমন মোহনবাগান প্রতিপক্ষ দল, আমরা সেটাই, মানে আমরা যেটা আমরা সেটাই। তো এই দুটো টিমের ব্র্যান্ড ভ্যালুটা দুটো টিমের নামেই হোক, বাড়ুক, এইটুকুই চাইবো। এবং তিনি কিন্তু মানে খুব রিল্যাক্সড মুডে রয়েছেন মুম্বাই সিটি কোচ, এবং তিনি বলছেন যে এত লোক যে আসবে খেলা দেখতে, 60,000 প্লাস দর্শক হবে, এটা কিন্তু বাড়তি মোটিভেশন, এবং এটা আখেরে ফুটবলের জন্য ভালো। আমি বলবো ফুটবলের জন্য ভালো তো বটেই, বাংলার জন্য ভালো। খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে বাংলা সমস্ত স্পোর্টসে পিছিয়ে গেছে ভারতবর্ষে, ফুটবলটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট স্পোর্টস। আমি মানছি যে অনেক বিদেশি কোচ, বিদেশি প্লেয়ার, কিন্তু দিনের শেষে মোহনবাগান নামটা আছে। তো দিনের শেষে মোহনবাগান বা ইস্টবেঙ্গল যখন জাতীয় মঞ্চের শেষ মুকুটের প্রতিনিধিত্ব করে, তখন সে যে টিমেরই সাপোর্টার হোক, আমার মনে হয় তাকে সাপোর্ট জানানো উচিত, বিকজ সে তখন বাংলার জন্য খেলছে, বাংলার প্রতিনিধিত্ব করছে। আজকে যখন 1992-তে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল, তখন আমার মনে আছে দুদিন আগে ইমরান খান আমাকে ইন্টারভিউতে বলেছিলেন যে আমি ভারতীয় সমর্থকদের বলবো আমার জন্য প্রার্থনা করতে। কেন আপনাদের জন্য কেন প্রার্থনা করবে? এই জন্যেই যে আমি কিন্তু ফাইনালে এশিয়ার প্রতিনিধিত্ব করছি, আমি শুধু পাকিস্তান ক্যাপ্টেন নই, আমি এশিয়ারও ক্যাপ্টেন। ঠিক একইভাবে কালকে শুভাশিস কিন্তু বাংলার ক্যাপ্টেন, শুধু মোহনবাগানের ক্যাপ্টেন নন। কাজে বাংলা চাইবে যে শুভাশিসের হাতে ট্রফি উঠুক, এবং হাবাস তার যে একটা পরম্পরা তৈরি করেছেন সেই সাকসেসটা অব্যাহত রাখুন। হাবাস এখানে কোচিং ক্লিনিক করুন, বই লিখুন, তিনি জানান যে আধুনিক ফুটবল খেলতে হলে এখানকার ছেলেদের কি করতে হবে, কারণ বাংলা যদি আটকে যায় ফুটবলেও সেটা ভীষণ ট্র্যাজিক একটা সময় হয়ে দেখা দেবে। এমনিতে ন্যাশনাল ফুটবল টিম তুমি যদি দেখো খুব বেশি বাঙালি নেই, কোথাও একটা বাংলার ক্রিকেটে তো বাংলার কিছুই নেই, না আছে রঞ্জি ট্রফিতে, না মুস্তাক আলীতে, না বিজয় হাজারের ট্রফিতে। সেখানে এটা যদি হয় একটা সলিড রিপ্রেজেন্টেশন একেবারেই। আর এই বছরটা কিন্তু বাংলার ফুটবলের জন্য বেশ ভালো। ডুরান্ড কাপও আপনারা দেখুন, মোহনবাগান, সুপার কাপ, ইস্টবেঙ্গল, আইএসএল ফাইনাল, আর একটা মানে ধাপ খালি বাকি। তাই কি হবে কে জানে। তবে তার আগে অবশ্যই মোহনবাগানের জন্য গলা ফাটাচ্ছে বাংলার মানুষ। মোহনবাগান সমর্থক তো রয়েছেই, তবে বাংলার ফুটবল অনুরাগীরাও কিন্তু আগামীকাল মোহনবাগানের জন্য গলা ফাটাবে। প্রেস কনফারেন্সে গিয়ে কোন কোচকে বেশি রিল্যাক্স মনে হলো? আমার তো মনে হয় মুম্বাই সিটি বেশি রিল্যাক্সড, কারণ অ্যাওয়ে ম্যাচ হচ্ছে, এখানে চাপটা মনে হচ্ছে কিছুটা হলেও হাবাসের উপর। তবে হাবাস কিন্তু বড় ম্যাচ জিততে জানে, এর আগে অনেকবার প্রমাণ দিয়েছেন, এবং তার স্ট্র্যাটেজি, তার ট্যাকটিক্সের দিকে কালকে চোখ থাকবে। আমার তো মনে হয় কলকাতার জন্য সুনীল নারিন আর মোহনবাগানের জন্য হাবাস। একদম। আর হাবাস যদি কালকে জিতে যান, মানে তার কোচিংয়ে যদি আরও একটা আইএসএল ট্রফি আসে, তাহলে আমার মনে হয় মিচেল স্টার্ককে একবার মানে পাঠাতেই হবে, পাঠাতেই হবে মিচেল স্টার্ককে। এবং সত্যি যে আইএসএল ফাইনাল এবং হাওয়াস যেন সমর্থক হয়ে গেছেন, একদম শ্রীনিবাস হয়ে গিয়েছেন। ধারে কাছে যখন উনি প্র্যাকটিস করছিলেন, বোধহয় কাছে কোনো মিডিয়াকে থাকতে দেননি, একটা সময় বোধহয় ট্রেনিং করছিলেন, কারণ গোপন হয়তো কিছু মুভ তৈরি করছিলেন ম্যাচের জন্যে। কিন্তু এটা বলাই যায় যে কালকে কলকাতার সকাল থেকে টিপিক্যাল কলকাতা থাকবে না। আর আমার যে অফারটা ছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের টিকিট দেবো, এই ম্যাচের টিকিট দিন, সেটা ব্যর্থ হয়েছে একেবারেই। তাই আগামীকাল চোখ থাকবে অবশ্যই যুব ভারতের দিকে, একই সঙ্গে কলকাতা টিভি অনলাইনের দিকেও কিন্তু চোখ রাখতে হবে। প্রতি মুহূর্তের আপডেট অবশ্যই আমরা তুলে ধরবো। তবে এই মুহূর্তে ফুটবল থেকে একটু ক্রিকেটে আসছি। আইপিএল তো শুরু হয়েছিল 2008-এ, এবার বেঙ্গল প্রো টি20 লিগের পালা, এবং গৌতমদা রয়েছেন। গৌতমদার থেকে ভালো ব্যাখ্যার কে করতে পারবেন বেঙ্গল প্রো টি20 লিগ বিষয়টা কি, মানে সাধারণ মানুষ জানতে চাইছে। আমরা তো এখানেই দাঁড়িয়ে আছি, যদি একটু ক্যামেরা পার্সন ওদিকে ক্যামেরাটা ঘোরান তাহলে দেখতে পাবেন যে ওইখানে সমস্ত লোগো টোগো রয়েছে। ভেতরে একটু আগে ফাংশনটা শেষ হলো, প্রোগ্রামটা। এবং এটা বেঙ্গল প্রো টি20 লিগ, এটা একটা খুব ভালো লিগ হলো, কারণ এই বেঙ্গলের নিজস্ব যে টি20 লিগ এটা ছিল না।
তুমি ধরো তামিলনাড়ুতে 8 বছর আগে চালু হয়ে গেছে টিএনসিএল লিগ, এবং তুমি আমি যতই চাই না কেন, বা যারাই আমাদের শোটা দেখছেন তারা অনেকেই যতই চান না কেন, দিনের শেষে টি20 ক্রিকেটটাই এখন রাজ করছে। বলে লাভ নেই, আগের মতো তুমি ডোভারলেনের টিকিট একটা সময় পাওয়া যেত না, এখন টিকিট পাওয়া যায়। টেস্ট ক্রিকেটের টিকিট 70 দশকে পাওয়া যেত না, এখন রীতিমতো পাওয়া যায়। আর একই সঙ্গে টি20-র আকর্ষণ, সাদা বলের আকর্ষণ মারাত্মক বাড়ছে। তার সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন স্টেট তাদের নিজস্ব টি20 লিগ চালু করে দিয়েছে। বাংলা এত বছরে চালু করতে পারেনি। এটা কিন্তু স্নেহাশিস গাঙ্গুলির নেতৃত্বে এই টি20 লিগটা চালু হয়েছে। আমি বলবো স্নেহাশিস এটা একটা দারুণ কাজ করেছেন, যে 8 বছর পর এই জিনিসটা তিনি আগের প্রেসিডেন্টরা যেটা পারেননি, তিনি কিন্তু টি20 লিগ শুরু করেছেন, যেটা সৌরভ আর ঝুলন আজকে উদ্বোধন করলেন অফিসিয়ালি, এবং 5 তারা হোটেলে বর্ণাঢ্যভাবে তার উদ্বোধন হলো। এটা খুব ভালো জিনিস, কারণ এই স্নেহাশিস তুমি যদি শুধু কোষাগার ধরো, এটা থেকে 8 কোটি টাকা আসবে। আচ্ছা, স্নেহাশিস প্রফিট শেয়ারিং করছেন ক্লাবগুলোর সঙ্গে, যেটা এর আগে হয়নি, যে অর্থাৎ ক্লাবগুলো সিএবি যা প্রফিট করছে তার একটা পার্সেন্টেজ ক্লাবগুলো পাচ্ছে। এবার এমনিতেই ক্লাবগুলো আইপিএলের টাকা পায়, তার সঙ্গে এই টাকাটাও যোগ হয়েছে। আমি যতদূর জানি স্নেহাশিস যখন এসেছিলেন তখন বোধহয় সিএবির 1 সেকেন্ড ধরে আমি চেক করি, হ্যাঁ 70 কোটি টাকা ছিল টোটাল হিসেব, এখন সেটা 150 কোটি টাকায় দাঁড়িয়েছে, ডাবলেরও বেশি। আফটার ট্যাক্স 52 কোটি টাকা আগে ছিল, এখন সেটা বেড়ে 65 কোটি টাকা হয়েছে, অর্থাৎ নেট 13 কোটি টাকা বেশি বাড়িয়েছেন। এটা একটা দিক, যে দারুণ কাজ করেছেন। আমি তার টিম সম্পর্কে দুর্ধর্ষ টিম বলতে পারি না, কিন্তু প্রেসিডেন্ট ভালো কাজ করেছেন। প্রবলেম হচ্ছে যে আপনি যতই টাকা তুলুন না কেন, দিনের শেষে তোমার আমার মতো জার্নালিস্টরা বা যারা শো দেখছেন তারা বলবেন প্লেয়ারটা কোথায়। একজন প্রেসিডেন্ট বা সেক্রেটারিকে দিনের শেষে মাপা হয় যে তার স্টেট ন্যাশনাল লেভেলে কি করেছে এবং তিনি কটা প্লেয়ার তুলতে পেরেছেন। এটা একটা বেঙ্গলের বিরাট একটা ব্যর্থতা, যেটা বারবার চেষ্টা করেও বেঙ্গল, আমরা আজকে বলছি যে আমরা মোহাম্মদ শামিকে তুলেছি, মোহাম্মদ শামি তো বাইরের প্রোডাক্ট। মুকেশ কুমার, সেও বাইরে থেকে কলকাতায় এসছে, আমরা তাকে একটা আস্তানা দিয়েছি, আমরা তাকে একটা মঞ্চ দিয়েছি। কিন্তু আমারই এখানে শিক্ষিত হয়ে বড় হয়েছে প্লেয়ার কোথায়? অভিষেক পোড়েল একমাত্র, যে না আইপিএলে খেলছেন, এছাড়া একটা বাঙালি প্লেয়ারও আইপিএলে খেলছেন না। আজ আগেকার দিনে তুমি বলতে যে বাঙালি প্লেয়াররা আনফর্চুনেট, আজকে তুমি তখন হয়তো জন্মাওনি, যে অম্বর রায় কি সুব্রত গুহ কি তারপরে সম্মরণ ব্যানার্জি, এরা রেস্ট অফ ইন্ডিয়া খেলেছেন, স্নেহাশিস নিজে খেলেছেন, কিন্তু বেঙ্গল খেলতে পারে, মানে ইন্ডিয়া খেলতে পারেননি। এবার তখনকার দিন ইন্ডিয়া কেন খেলতে পারেনি? কারণ তখন ইন্ডিয়াতে সারা বছর ইন্ডিয়ার হয়ে খেলতো ধরো ম্যাক্সিমাম হলে 18 থেকে 20 জন, কারণ 14 জনের টিম সারা বছর, আর 6 জন যদি বাড়ি 18 থেকে 20 জন। এখন কিন্তু ইন্ডিয়া 3টে ফরম্যাটে ক্রিকেট খেলে, অর্থাৎ একটা বছরে তুমি যদি হিসেব করো ইন্ডিয়ার হয়ে অন্তত 30 জন লোক ক্রিকেট খেলে। সো তোমার 14 জনের টিমে ঢোকা কি 16 জনের যতটা কঠিন ছিল, এখন 30-32 জনের টিমে ঢোকাটা অনেক তুলনামূলকভাবে সহজ। তাতেও বেঙ্গল থেকে প্লেয়ার আসছে না। সেই জন্যে এইখানে একটা ভালো নিয়ম করা হয়েছে এই বেঙ্গল প্রিমিয়ার লিগে, যে আন্ডার-19 একজন প্লেয়ার তোমায় খেলাতেই হবে আন্ডার-19 কাম হোয়াট মে। এটা একটা ভালো হলো, বাইরের প্লেয়ার নেই, লোকাল প্লেয়ার নিয়ে তোমায় খেলতে হবে, এত স্পন্সরশিপ মানি, এত ফোকাস, এত লোকজন থাকবে। এখান থেকে যদি নতুন ট্যালেন্ট উঠে আসে, যদি এখানে তৈরি হওয়া ছেলে যদি উঠে আসে, যাদের অন্য স্টেট থেকে ধার করে আনতে হবে না, তখন বলতে পারবো যে আমরা মেড ইন বেঙ্গল। এই মেড ইন বেঙ্গল প্লেয়ার তৈরির প্রথম স্টেপটা আজকে ছিল। এটা যদি সফল হয় খুবই ভালো, কারণ আবার বলছি যে প্লেয়ার যদি না ওঠে, দিনের শেষে কোনো কর্মকর্তাকে তিনি কটা ম্যাচ এনেছেন, কত টাকা কোষাগারে এনেছেন, সেটা একটা দিক। ভাইটাল দিক হচ্ছে তোমার আমলে বেঙ্গল কি করেছে, তুমি কটা প্লেয়ার তুলতে পেরেছো। কোচিং ক্যাম্পগুলোর উপর সিবি প্র্যাকটিক্যালি কোনো নিয়ন্ত্রণ নেই, যতটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা হয়েছে। এই সিস্টেমে যদি ভালো প্লেয়ার তোলা যায় একেবারে, এবং সেটার প্রথম ধাপ কিন্তু আজকে হয়ে গেল, এবং আশা রাখবো এরপর ভারতের জার্সিতে এবং কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অন্তত একজন হলেও বাংলার ক্রিকেটার প্রতিনিধিত্ব করবেন। Opportunity for to welcome all of you here for this evening for the launch of the Bengal Pro T20 League. You know, as I stand here and see all this, and see the Bengal Pro T20 League, I remember the time when I was a young boy, picked up a cricket bat and went to the Maidans to play the under-15s. You know, the game has changed enormously since then. And many of you here who in this room, and many of you have played cricket, and I know members of the Ranji Trophy winning team are here.
I was a young boy who made his debut that year in the Ranji Trophy winning team and managed to play the final and be lucky enough to be a part of a Ranji Trophy winning side by just playing one game. They must be thinking that what transformation this game has had since the mid 90s or the early 2000s. For all of you, it has. It has. When I see cricket going around the world, when I see how the game has transformed from an era where Test cricket was most important for someone like me who played his first Test in England in 1996 and getting 100 on Test debut. And then when I see a young Abhishek Porel stepping out and whacking Mitchell Stark over covers for a six, you really sit down and think the game has definitely changed. And it's not just Abhishek Porel. I don't know whether the women fraternity is here this evening with us. When I see a young Richa Ghosh put the ball in the stand in the Ferozshah Kotla in a women's IPL final, you realize that the game has changed, and it's not just the flicks, the wrists, or it's just not the finesse. It's about power, and it's about how far you hit and how long you hit. So it's a great introduction to the game. এখানে শেষ করতে হচ্ছে আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই 1x ব্যাট। সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিন। যে বাইরে এত বাজনা টাজনা হচ্ছে, এত ইয়ে হচ্ছে যে আমরা বাইরে বেরিয়ে এলাম, কারণ একটা হিউজ সেলিব্রেশন, একটা দারুণ মানে পুরো টি20-র পরিবেশে এই লিগটা শুরু হলো। তা আমি আর জয়জ্যোতি ওই যেখানে ব্যাঙ্কোয়েটে অনুষ্ঠানটা হচ্ছে ওইখান থেকে সরে এসে বাইরে এসে শোটা করছি, যাতে আপনাদের আওয়াজটা সমস্যা না করে। এবং আমি বলবো যে প্রথম দিনের এই একটা কি বলবো রাজমাতাজ, যেটা ইংলিশে একটা শব্দ আছে, তার মধ্যে একটা শোর উদ্বোধন হলো একটা লিগের। আশা করব যে এটা পূর্ণতা তখনই পাবে যদি এখান থেকে প্লেয়ার বেরোয়, ভালো প্লেয়ার উঠে আসে। এবং আমরা সেটাই আশা রাখছি যে ভালো প্লেয়ার বেরোবে এবং সেই প্লেয়ার কেকেআরের জার্সিতেও খেলবেন এবং অবশ্যই ইন্ডিয়ান টিমের জার্সিতেও খেলবেন। আশা তো করতেই পারি এরকম, আশায় আছে চাষা। তো যাই হোক, শেষ করতে হচ্ছে। আমি কিচ্ছু বলবো না, মোহনবাগান জিতুক, বাংলার টিম জিতুক, অবশ্যই এটা চাইবো। এখানে শেষ করতে হচ্ছে আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই 1x ব্যাট। এবং আমাদের সঙ্গে কিন্তু প্রেস কনফারেন্স করে হলো আমার ধরনের দু পকেটেই টিকিট পাওয়া যাবে, তবে এখন একটাও টিকিট নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। শেষ করছি এখানেই। আর সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিন দেখতে গেলে অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং আমাদের ফেসবুক, ইউটিউব তো রয়েছেই। নতুন কলকাতা টিভি স্পোর্টস ফেসবুক পেজ রয়েছে, সেটাও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার দিলীহান্ত রয়েছে, একদমই ক্যামেরা পার্সন আনন্দদা রয়েছেন, সকাল থেকে প্রেস কনফারেন্স কভার করেছেন। এবং একই সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই বেঙ্গল প্রো টি20 লিগ কভার করার ক্ষেত্রেও তিনি রয়েছেন, এবং অবশ্যই তার নামটা তো নিতেই হবে। আনন্দদা দুর্দান্ত কাজ করছেন। এখানেই শেষ করতে হচ্ছে আজকে স্টেডিয়াম বুলেটিন। শুভরাত্রি, আজকের মতো আসি।